আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতোই আমি কিন্তু হাজির হয়ে গিয়েছি আপনাদের যে ধারাবাহিক আয়োজন, আমাদের এনটিআরসি এর জন্য যে আয়োজন, সেটার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো অলরেডি কিন্তু আমাদের জিকে ক্লাসটা শেষ হয়েছে এবং আজকে ম্যাথ ক্লাস শেষ হবে এবং আমার বাংলা ক্লাসের কথা যদি বলি, আজকে ক্লাস শেষে আর একটা ক্লাস থাকবে, অর্থাৎ আমাদের টোটাল আজকে সহ দুইটা ক্লাস কিন্তু আমরা এনটিআরসি এর জন্য যে আয়োজন সেটা কিন্তু আমরা সমাপ্ত করব। তো যাই হোক, আশা করি আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং আমাদের ক্লাসগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন বা উপকৃত হবেন। যারা আসলে ক্লাস এখনও করেননি, যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন, পরবর্তীতে আমাদের এই পেজের সাথে আমাদের এই যে আয়োজন সেগুলোর সাথে যুক্ত হয়েছেন, তো আপনারা যারা আসলে ক্লাস করার সুযোগ পাননি তারা কিন্তু চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়েও কিন্তু আমাদের সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে সেখান থেকে কিন্তু করে নিয়ে আপনার প্রস্তুতিগুলোকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। ওকে, তো আজকে আমরা কথা বাড়াবো না। অনেকে সালাম জানিয়েছেন, আল মামুন খান, তারপর লামিয়া আক্তার, তানজিলা আক্তার সহ, সোনালী খাতুন সহ আরও অনেকেই যুক্ত হয়েছেন এবং সালাম জানিয়েছেন। তো আমরা বেশি কথা বাড়াবো না, জাস্ট আমরা একদম সরাসরি আমাদের যে স্লাইড রয়েছে সেখানে যাব। তো তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমাদের সাহিত্যের উপরে যে 5টা ক্লাস হবে, তো সেই 5টার ধারাবাহিক যদি বলা হয়, আজকে আমরা চতুর্থ দিনের মতো ক্লাস করছি, অর্থাৎ আধুনিক যুগের 3 নম্বর ক্লাস আধুনিক যুগের 2 নম্বর ক্লাস আমরা করব, অর্থাৎ বলা যায় যে আধুনিক যুগ পর্ব দ্বিতীয় এবং অনুবাদ। তো অনুবাদের বিষয়ে তো আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি, যেহেতু এগুলো মুখস্থ নির্ভর আসলে অনুবাদ, সারাংশ সারমর্ম। হ্যাঁ, সারাংশ সারমর্ম বলতে আসলে বোঝাচ্ছি মুখস্থ পেজ যেগুলো আসলে, হ্যাঁ সারাংশ তো না, এটা আসলে সমার্থক শব্দ, তারপর কি বাগধারা, এক কথায় প্রকাশ। তো এই যে মুখস্থ নির্ভর এরকম পরিভাষা, সবগুলো বিষয় আসলে আমরা বিগত প্রশ্নই বারবার ভালোভাবে পড়বো এবং একই সাথে বিগতর বাহিরেও আমরা চাইলে আমাদের কাছে যে বইগুলো রয়েছে সেগুলো থেকে বিস্তারিত পড়বো। ওকে, তো আমরা খেয়াল করি আমাদের আজকে কিন্তু আধুনিক যুগের পর্ব হচ্ছে 2 নাম্বার। আমরা সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডে আমরা একটু দেখি যে আমাদের আধুনিক যুগের যে সাজেশন, আধুনিক যুগ হচ্ছে একটা হিউজ পরিমাণ একটা কি বলা যায়, একটা বিশাল একটা সিলেবাস বা বিশাল একটা অধ্যায় বা পড়াশোনা। তো এখান থেকে আসলে আমরা এনটিআরসি এর জন্য যে 3-4 মাস, যে 3-4 মার্ক অর্থাৎ 3-4 নাম্বার যে প্রশ্নগুলো আসে, তো এই প্রশ্নগুলো আসলে আমরা আধুনিক যুগ থেকে যদি আসে সেক্ষেত্রে আসলে আমরা কতটুকু পড়লে আমরা কমন পাবো সেটারই কিন্তু একটা আমরা এখানে সাজেশন বলি। তো এটা কিন্তু আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম। এই 8টা যে লেখক বা সাহিত্যিক, এই 8টা সাহিত্যিক সম্পর্কে কিন্তু আমরা প্রথম ক্লাসে আমরা জেনেছি। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে জানবো হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী থেকে শুরু করে সৈয়দ মুস্তফা আলী, প্রমোদ, শরৎচন্দ্র, সুফিয়া কামাল, বেগম রোকেয়া, ফরুক আহমেদ এবং সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এই মোট 8টা। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে এই টোটালে 8টা সাহিত্যিক সম্পর্কে জানবো। যদিও এই সাহিত্যিকগুলো অনেক হিউজ পরিমাণ রয়েছে বিভিন্ন বইয়ে, তো আমরা চেষ্টা করব যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আসলে পরীক্ষার জন্য বেশি জরুরি, সেগুলো একটু ফোকাস করব। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা আমাদের এই ক্লাসটা বা আপনারা যদি আমাদের বইটা কিনে থাকেন অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক, তাহলে তো অবশ্যই আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আর যদি কিনে না থাকেন সেক্ষেত্রে আপনি এই যে সাহিত্যিকগুলো রয়েছে, এই যে লেখকগুলো রয়েছে, এই লেখকগুলো আপনি আপনার কাছে যে বইটাই থাকবে সেই বই থেকে একটু বিস্তারিত পড়ে দেন প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আশা করি ইনশাল্লাহ যে 2-3 নম্বর পরীক্ষার জন্য যে আসার মতো বা আসবে, আশা করি ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পড়বে বা এর বাইরে ইনশাল্লাহ আশা করি আসবে না। ওকে, তো আমরা খেয়াল করি এইটা আমরা শেষ করব হচ্ছে নেক্সট ক্লাসে, অর্থাৎ আমরা আধুনিক যুগের আরও একটা ক্লাস নিব। সেই ক্লাসে কিন্তু এই যে টপিকগুলো রয়েছে, এই যে লেখক এবং যে বিষয়গুলো রয়েছে, এই সকল বিষয় কিন্তু আমরা নেক্সটে যেই ক্লাসটা থাকবে সেই ক্লাসে আমরা জানার চেষ্টা করব। তো আজকে আমরা এইটুকু, অর্থাৎ এই 8জন যে মোতাহের থেকে শুরু করে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, যে 8জন লেখক রয়েছে, সে 8জন লেখক সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো, বা যতটুকু জানলে আসলে আমাদের নিবন্ধনকে আসলে কাভার করে সেই বিষয়গুলো একটু
খেয়াল করবো। তো খেয়াল করি মোতাহের হোসেন চৌধুরী, হ্যাঁ মোতাহের হোসেন চৌধুরী, তো এনার যদি জীবনী বা তার কবি পরিচিতি যদি বলা হয়, তিনি কিন্তু নোয়াখালী জন্মগ্রহণ করেছিলেন এবং 1903 সালে, এবং তিনি একটা আন্দোলনের সাথে কিন্তু যুক্ত ছিলেন। সেই আন্দোলনের নাম হচ্ছে কি বুদ্ধির মুক্তি আন্দোলন। তো এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। তো মোতাহের হোসেন চৌধুরী তিনি কিন্তু রবীন্দ্রনাথ এবং বৈরাগ্য বিলাস প্রবন্ধ মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখার ৫ম বর্ষে প্রকাশিত হয়, এবং তিনি মারা যান হচ্ছে কত সালে, 1956 সালে চট্টগ্রামে মারা যান। তো এই বিষয়গুলো আমরা একটু জাস্ট মনে রাখবো, মনে রাখার চেষ্টা করব। এবং তার সাহিত্যিকের কথা যদি বলা হয়, তো সাহিত্যিকের ক্ষেত্রে একটু দেখি যে প্রবন্ধ গ্রন্থ, নর্মালি মোতাহের হোসেন চৌধুরী থেকে কিন্তু প্রবন্ধ গ্রন্থ বা যা তার যে প্রবন্ধগুলো রয়েছে মেইনলি কিন্তু সেখান থেকেই আমরা বেশি পরীক্ষায় আসতে দেখি। খেয়াল করি প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে হচ্ছে সংস্কৃতির কথা, এটা কিন্তু তার একটা প্রধান প্রবন্ধ গ্রন্থ। সংস্কৃতির কথা এটা হচ্ছে তার প্রধান প্রবন্ধ গ্রন্থ, এটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা নর্মালি পরীক্ষায় আসতে দেখি আমরা। তো এটা কিন্তু তার মৃত্যুর পরে প্রকাশিত হয়, আমি বোল্ড করে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো তারপর কি এই গ্রন্থের বিখ্যাত প্রবন্ধ হচ্ছে কি জীবন ও বৃক্ষ, জীবন ও বৃক্ষ অর্থাৎ সংস্কৃতির কথা, এটা কিন্তু একটা গ্রন্থ। সেই গ্রন্থটা হচ্ছে কি প্রবন্ধ গ্রন্থ, এবং এই প্রবন্ধ গ্রন্থেরই একটা প্রবন্ধ নাম হচ্ছে কি জীবন ও বৃক্ষ। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। এবং সভ্যতা, এই সভ্যতা সম্পর্কে যদি বলি যে এটা ক্লাইভ বেল এর সিভিলাইজেশন গ্রন্থের একটা ভাবানুবাদ, ঠিক আছে, এটাও কিন্তু তার একটা প্রবন্ধ, বাট এটা কিন্তু একটা কি ক্লাইভ বেল এর সিভিলাইজেশন গ্রন্থের একটা ভাবানুবাদ। আর সুখ এটা হচ্ছে কি বার্নার্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের হচ্ছে অনুবাদ বা ভাবানুবাদ। এই মেইনলি আমরা 4টা যে প্রবন্ধ দেখতে পাচ্ছি, বিশেষ করে সংস্কৃতির কথা 3টা, সভ্যতা এবং সুখ, এই কয়টা বিষয় একটু মনে রাখবো। এবং সংস্কৃতির কথাটা একটু বিশেষভাবে মনে রাখার চেষ্টা করব, কারণ এখান থেকেই নর্মালি পরীক্ষায় এসে থাকে। এবং বিখ্যাত প্রবন্ধের কথা যদি বলা হয়, জীবন ও বৃক্ষ, যেটা একটু আগে জানলাম, এটা কিন্তু কি সংস্কৃতির কথা প্রবন্ধ গ্রন্থের একটা প্রবন্ধ। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস, এই প্রবন্ধটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখার 5ম বর্ষে প্রকাশিত হয়। এই তথ্যটিও কিন্তু আমরা জেনে আসছি। ওকে, আপনারা অনেকেই কমেন্ট করছেন, জি আল মামুন খান বলেছেন প্রবন্ধ গ্রন্থ জীবন ও বৃক্ষ, শেষ বিকেলের মেয়ে সহ আরও অনেকেই কমেন্ট করেছেন, যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয় কি, আপনারা যদি এই তথ্যগুলো জেনে থাকেন বা এগুলো কমেন্ট করবেন, হ্যাঁ কমেন্ট করলে কি হয় যে আসলে আপনারও প্র্যাকটিস হয়ে যায় বা আপনারও একটু রিকল হয়ে যায়, অনুশীলন হয়ে যায় বা হচ্ছে রিভিশন হয়ে যায়। এদিক থেকে কিন্তু ক্ষতির কোনো কারণ নেই, বরঞ্চ আপনি যদি রিভিশন দেন বারবার, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেশি সুবিধা হয়। যাই হোক, উক্তির কথা যদি বলি, এখানে একটা উক্তি খেয়াল করি যে ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এটা কিন্তু সংস্কৃতির কথা যে প্রবন্ধ গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের একটা বা প্রবন্ধে রয়েছে, সেই প্রবন্ধের হচ্ছে কি একটা লাইন। পরবর্তীতে রয়েছে কি মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও। তো এগুলো কিছু বিখ্যাত উক্তি রয়েছে মোতাহের হোসেন চৌধুরীর, এই উক্তিগুলো থেকেও কিন্তু অনেক সময় আমরা পরীক্ষায় আসতে দেখি, এই বিষয়গুলো আমরা মনে রাখবো। যাই হোক, এই মোটামুটি বলা যায় যে এই মোতাহের হোসেন চৌধুরী থেকে কিন্তু খুব বেশি তথ্য না, জাস্ট এই কয়েকটা বিষয় জানবো। এই কয়েকটা বিষয় জানলেই কিন্তু আশা করি আমাদের এনটিএসসিকে কাভার করবে। যাই হোক, আর আরেকটা বিষয় কিন্তু আমরা অবশ্যই কিন্তু কি করব, বিগত প্রশ্নগুলো আমরা ভালোভাবে শেষ করব। বিশেষ করে আমি আধুনিক যুগ শুরু করার আগে যেই লেখক বা সাহিত্যিকদের তালিকা দিয়েছি, সেই তালিকাগুলো অবশ্যই ওগুলো তো বিস্তারিত জানতে হবে, অবশ্যই সেটা কিন্তু বিগত প্রশ্ন তো মাস্ট পড়তেই হবে। পাশাপাশি কিন্তু বিসিএস এর বিগত প্রশ্ন, তারপর প্রাইমারি বিগত প্রশ্ন এবং একই সাথে নিবন্ধনের যে বিগত প্রশ্নগুলো রয়েছে সেগুলোও একটু ভালোভাবে ব্যাখ্যা সহকারে আমরা পড়ব। আশা করি ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন হবে না, যেহেতু আমাদের শুনতে পাচ্ছি যে 200 মার্ক যদি আমাদের প্রিলিমিনারি হয়, সেক্ষেত্রে 140 যদি সাবজেক্টিভ হয়, আমরা কিন্তু নর্মালি মাত্র পাচ্ছি 15 মার্ক, অর্থাৎ বাংলা 15, ইংরেজি 15, জিকে 15 এবং ম্যাথ 15। এই যে 15 মার্ক, এই 15 মার্কের মধ্যে হয়তো বা 2টা থেকে 3টা কিন্তু সাহিত্য আসবে, সর্বোচ্চ 5টা, এর বেশি আশা করা যায় আসবে না, ঠিক আছে। আশা করি এর বেশি
আসবে না। তো এই দুইটা বা তিনটা বা সর্বোচ্চ পাঁচটা যে সাহিত্যের প্রশ্নগুলো আসে, এগুলো নর্মালি আমি যে কয়টা বললাম প্রশ্ন, বিগত প্রশ্ন, বিসিএস, প্রাইমারি এবং এনটিআরসি, এগুলো ব্যাখ্যা সহকারে পড়লেই দেখা যাচ্ছে যে 50% 80% সাহিত্যিক কিন্তু এখান থেকেই আসে। আর ব্যাখ্যা সহকারে পড়লে আসলে এর বাইরে নর্মালি আসে না। তারপরেও কিন্তু আমি আপনাদেরকে যে সাজেশনগুলো বা যেই লিখে দিয়েছি যে সাহিত্যিকগুলো, এগুলো একটু ভালোভাবে পড়লে আশা করি সাহিত্য অংশ থেকে খুব একটা বেশি সমস্যা হয় না। তো আমরা একটু প্র্যাকটিস অংশ দেখব, জাস্ট একটু প্র্যাকটিস অনুশীলন, এগুলো আমরা সবাই জানি, আপনারাও জানেন। একটু খেয়াল করি যে মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, কোন আন্দোলনের সাথে? আমরা একটু আগে জেনেছি কি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এখানে দুই তিনটা লাইন কিন্তু রয়েছে যেগুলো আসলে উক্তি। হ্যাঁ, এই উক্তিগুলোও আমরা মনে রাখবো, কেননা এই উক্তিগুলো থেকেও কিন্তু আমরা এনটিআরসিও তো বটেই, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও কিন্তু আমরা আসতে দেখি। সুতরাং উক্তিগুলো আমরা মনে রাখবো। তাহলে এটা কার হচ্ছে, এটার অ্যান্সার কিন্তু আমরা জানলাম মোতাহের হোসেন চৌধুরী। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমরা মোতাহের হোসেন চৌধুরী পড়ছি, সুতরাং আমরা নর্মালি বুঝতে পারছি যে এইটা তার উক্তি। কিন্তু আপনি যখন সবগুলো সাহিত্যিক বা লেখকদের গল্পগুলো পড়বেন, জীবনীগুলো পড়বেন, বিস্তারিত জানবেন, তখন কিন্তু কনফিউশন তৈরি হবে। তো সুতরাং আমরা চেষ্টা করব এগুলো ভালোভাবে মনে রাখার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি সংস্কৃতির কথা প্রবন্ধের লেখককে। এটাও খুব সিম্পল বিষয়। সংস্কৃতির কথা এই প্রবন্ধ গ্রন্থ লিখেছেন হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, কমেন্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো আমরা খেয়াল করি নেক্সট হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। আমি কিন্তু দ্বিতীয় দিনের যে 8জন যে সাহিত্যিক রয়েছেন তাদের জীবনী বা তার থেকে তাদের লেখকদের থেকে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি খুব সংক্ষেপে এবং গুরুত্বপূর্ণ যেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। খেয়াল করি সৈয়দ মুস্তফা আলী। তো সৈয়দ মুস্তফা আলীর জন্মের কথা যদি বলা হয়, তিনি 1904 সালে করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। এটা কিন্তু সিলেটে, কিন্তু অনেক সময় কিন্তু সিলেটে ব্রিটিশ ভারতের সিলেটের আসামের অন্তর্ভুক্ত ছিল, সেই সময় কিন্তু সিলেটের মধ্যে ছিল না, অর্থাৎ এটা আসামের অন্তর্ভুক্ত ছিল। এক্ষেত্রে অপশনের সিলেট না থেকে কিন্তু আসামও অপশন থাকতে পারে, এটা একটু আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তার পৈতৃক নিবাস হচ্ছে কি হবিগঞ্জের উত্তরসুর গ্রামে, এবং তিনি কিন্তু মধ্যযুগের কবি সৈয়দ সুলতানের বংশধর। সৈয়দ সুলতানের বংশধর তিনি হচ্ছে মধ্যযুগের একজন কবি ছিলেন, তো তারই বংশধর বলা যায়। এবং তিনি প্রায় 18টি ভাষা জানতেন। আমরা কিন্তু নর্মালি বাংলা বা ইংরেজি, সর্বোচ্চ হচ্ছে কি আরবি, এই 3টা ভাষা ছাড়া কিন্তু নর্মালি আমরা জানি না। তো তাদের মতো জ্ঞানী বা বিজ্ঞ তিনি প্রায় 18টি ভাষা জানতেন। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তাই করতে পারবেন না যে তারা বা তিনি 18টি ভাষা জানতেন, তাহলে তিনি আসলে কত জ্ঞান রাখতেন ভাষার উপরে। যাই হোক, তিনি একটু খেয়াল করি, তিনি কাবুলের কৃষি বিজ্ঞান কলেজের ফার্সি এবং ইংরেজি ভাষার প্রভাষক হিসেবেও কিন্তু কর্মজীবন শুরু করেন। তো কাবুল হচ্ছে আফগানিস্তানের একটা শহর বা আফগানিস্তানের রাজধানী। তো এখানে কৃষি বিজ্ঞান কলেজে কিন্তু তিনি প্রভাষক হিসেবে জয়েন করেন, এবং তিনি বগুড়া আজিজুল হক কলেজ, হ্যাঁ বগুড়া আজিজুল হক কলেজেও কিন্তু অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। কত সালে? 49 সালে। 49 সালে কিন্তু বগুড়ার আজিজুল হক কলেজ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, ওখানে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। ওকে, চাকরি করেছেন। তো কলকাতা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাসে অধ্যাপন করেছেন 1950 সালে। তারপর তথ্য দেখি, আনন্দবাজার পত্রিকায়, সত্যপীর ও হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় রায় পিথোরা, এটা একটু মনে রাখবো, হ্যাঁ রায় পিথোরা এই নামে উপসম্পাদকীয় রচনা করতেন। এবং তিনি কাজী নজরুল ইসলামের রুবায়েত ই ওমর খৈয়াম গ্রন্থেরও ভূমিকা লিখেছেন। এই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু মনে রাখবো এটা। কাজী নজরুল ইসলামের রুবায়েত ই ওমর খৈয়াম গ্রন্থের ভূমিকা লিখেছেন কে? ইনি লিখেছেন। ওকে, তো এখন পরবর্তী তথ্য একটু খেয়াল করি। তার রচনার বৈশিষ্ট্য বুদ্ধিদীপ্তি এবং হাস্যরস। তিনি সরস মার্জিত বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক। তাহলে যদি বলা হয় যে সরস মার্জিত বুদ্ধিদীপ্ত সাহিত্য ধারার প্রবর্তক কে, তাহলে আমরা নিশ্চয়ই জানছি সেক্ষেত্রে। ওকে, পরবর্তী তথ্য একটু খেয়াল করি যে তিনি 1974 সালের 11 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, অর্থাৎ তিনি স্বাধীনতা যুদ্ধের 3 বছর পরে কিন্তু মৃত্যুবরণ করেছেন। আর ভ্রমণ কাহিনী একটু খেয়াল করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্রমণ কাহিনীটা তার খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ মুস্তফা আলীর যে ভ্রমণ কাহিনী রয়েছে দেশে বিদেশে, এটা কিন্তু তার প্রথম গ্রন্থ,
এবং এটা আফগানিস্তানের কাবুল শহরের কাহিনী কিন্তু এই গ্রন্থে স্থান পেয়েছে। এবং জলেডাঙ্গায় এটি একাধারে ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর উপন্যাস। এই দুইটাই তথ্য আমরা ভালোভাবে মনে রাখবো। এখন খেয়াল করি উপন্যাস। সৈয়দ মুজতবা আলীর উপন্যাসের কথা যদি বলা হয়, অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীনা। এখানে শবনমটা একটু মনে রাখবো আলাদাভাবে। এখানে এই শবনম উপন্যাসটি বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যাবে, বেশি আসে এই উপন্যাসটি। রম্য রচনার মধ্যে যদি বলা হয় পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্রটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর কি ময়ূরকণ্ঠী, বড়বাবু, এগুলো সবগুলোই আমরা পড়বো, বাট এগুলো পঞ্চতন্ত্র, স্বপ্নম এগুলো একটু আলাদাভাবে মনে রাখবো, কেননা এই চিহ্নিতগুলো একটু বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে। পরবর্তীতে ছোট গল্পের মধ্যে রয়েছে কি রসগোল্লা, পাদটিকা, রাজা উজির, ধূপ ছায়া, হ্যাঁ, স্বয়ংবরা, এই সবগুলো আমরা একটু খেয়াল করব। পরবর্তীতে রয়েছে কি ছোট গল্প, ছোট গল্প গ্রন্থ। ছোট গল্প গ্রন্থের মধ্যে রয়েছে কি, এই দুইটাই আমরা মনে রাখবো, কারণ এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। চাচা কাহিনী এবং টুনি ম্যাম। তো এই দুইটা ছোট গল্প গ্রন্থ যেগুলো রয়েছে, এগুলো সবগুলোই আমরা খুবই ভালোভাবে মনে রাখবো, বিশেষ করে দেশে বিদেশে। তারপর কি শবনম, চাচা কাহিনী, টুনি ম্যাম, এই সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন জাস্ট একটু খেয়াল করব যে আমরা একটু উদাহরণগুলো একটু দেখব। তো আপনাদের কাছে যদি মনে হয় যে আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো যথেষ্ট নয়, তাহলে আপনারা চাইলেই অতিরিক্ত যত ইচ্ছা পড়তে পারেন। বাট আমার পরামর্শ থাকবে, আমি যেগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই আগে পড়বেন, পড়ার পরে আপনার ইচ্ছা হলে পড়বেন, যত ইচ্ছা আপনি পড়বেন, ঠিক আছে। তবে আশা করি আমি যেগুলো তথ্য দিচ্ছি, যদিও সাহিত্যিক সম্পর্কে খুব কম তথ্য, কারণ প্রশ্নই আসে মাত্র 2 থেকে 3টা প্রশ্ন। এবার আরও হয়তো কম আসতে পারে, নর্মালি 4-5টা সর্বোচ্চ আসে, বা এবার হয়তো বা 2 থেকে 3টার বেশি আসবে না, কারণ যদি 200 মার্কের পরীক্ষা হয়, সাবজেক্টিভ 140 হয়, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3টা প্রশ্নের বেশি আসার কথা না। তো যাই হোক, এই ক্ষেত্রে নর্মালি বিগত প্রশ্ন পড়লেই আপনি, যদি আসেও 4টা বা 5টাও যদি আসে, আপনি মাথায় রাখবেন যে শুধু বিগত প্রশ্ন পড়লে কিন্তু আপনি 5টা যদি আসে, আপনি মিনিমাম 3টা পাবেনই। আর যে 2টা থাকবে, সেই 2টা হয়তো বা এক্সট্রাভাবে একটু ডিপলিভাবে ভেতর থেকে দিতে পারে। তো যাই হোক, আমরা একটু খেয়াল করি। চাচা কাহিনীর লেখককে আমরা জানলাম সৈয়দ মুজতবা আলী, তাই না, চাচা কাহিনী। তারপর কি স্বপ্নম গ্রন্থের রচয়িতা, এটাও সেম। স্বপ্নম কিন্তু কি, যদি বলে স্বপ্নম কিসের নাম, সেক্ষেত্রে কিন্তু এটা উপন্যাস হবে। স্বপ্নম হচ্ছে একটা কি উপন্যাস, সৈয়দ মুজতবা আলীরই একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা, ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী তো বটেই, যদি বলা হয় এই লেখককে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুইটাই মাথায় রাখবো। একটা হচ্ছে কি টাইপের এবং লেখক, দুইটা বিষয় কিন্তু আমরা মনে রাখবো। ওকে, পরবর্তীতে একটু খেয়াল করি প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়। তো তারপরেও আমরা একটু খেয়াল করি যে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী। তিনি ছিলেন কি চলিত রীতির প্রবর্তক। তো তিনি যাকে বিয়ে করেছেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের মেয়েকে তিনি বিয়ে করেছেন, তার নাম হচ্ছে ইন্দিরা দেবী। তো বলা যায় প্রমথ চৌধুরীর শ্বশুর ছিলেন বা চাচা শ্বশুর ছিলেন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার শ্বশুরের নাম হচ্ছে কি সত্যেন্দ্রনাথ। তার শ্বশুরের নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ। তো প্রমথ চৌধুরী ইনি কিন্তু জন্মগ্রহণ করেছেন প্রায় রবীন্দ্রনাথের 7-8 বছর পরে। হ্যাঁ, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 7-8 বছর পরে, অর্থাৎ তিনি বিয়ে করেছেন কিন্তু 1899 সালে। তো 1899 সালে যখন বিয়ে করেন প্রমথ চৌধুরী, তখন কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম হয়। হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন, তাহলে কাজী নজরুল ইসলামের থেকেও কিন্তু অনেক সিনিয়র পারসন। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ মানে কি বড় ভাই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। তো সত্যেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ের নাম হচ্ছে ইন্দিরা দেবী। তাকে কিন্তু বিয়ে করেছেন এই প্রমথ চৌধুরী। ঠিক আছে। তো তিনি জন্মগ্রহণ করেছেন 68 সালে, অর্থাৎ 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন, এবং পৈতৃক নিবাস ছিল কোথায়, পাবনা জেলার চাটমোহর উপজেলায় হরিপুর গ্রাম। এই তথ্যটা একটু মনে রাখবো, এটা আসে। হ্যাঁ, এটাও একটু গুরুত্বপূর্ণ। তিনি জন্মগ্রহণ করেছেন, পৈতৃক নিবাস জন্মগ্রহণ করেছেন যশোরে, কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে কি পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। ওকে, তার সাহিত্যিক ছদ্মনাম আমরা সবাই জানি বীরবল, এবং তার পিতার নাম হচ্ছে কি ছিল, তার পিতার নাম ছিল দুর্গাদাস চৌধুরী, এবং মাতার নাম ছিল হচ্ছে কি মগ্নময়ী দেবী। আর প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ ছিল হচ্ছে কি জয়দেব, যেটা কিন্তু 1893 সালে
সাধনা পত্রিকায় প্রকাশিত হয়। এই তথ্যটা একটু মনে রাখবো। প্রমোদ চৌধুরীর প্রথম প্রবন্ধ ছিল হচ্ছে জয়দেব, যেটা 1893 সালে সাধনা পত্রিকায় প্রকাশিত। কোন পত্রিকায়, তারপর কি কোন প্রবন্ধ বা প্রথম প্রবন্ধ, এই দুইটাই আমরা মনে রাখবো। আচ্ছা, এখন খেয়াল করবে 1902 সালে কিন্তু চলিত রীতির প্রথম গদ্য রচনা হালখাতা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এবং এটি কিন্তু বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ। এবং তিনি বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেছেন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা সবুজপত্র এবং বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করেছেন। বিশেষ করে সবুজপত্র পত্রিকাটি কত সালে সম্পাদনা করা হয় বা কত সালে হয় সেটা কিন্তু কি 1914, এই সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাংলা সাহিত্যে কিন্তু তিনি প্রথম কি করেছেন, রচনা করেছেন। আচ্ছা, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1938 সালে জগত্তারিণী স্বর্ণ পদক লাভ করেন। কত সালে? 1938 সালে। ঠিক আছে। পরবর্তীতে আশুতোষ মুখোপাধ্যায় নিজ মাথার নামে কিন্তু এই পদকটা আসলে প্রবর্তন করা হয়। আর 1946 সালের শান্তিনিকেতনে তিনি মারা যান। বাংলা সালটা একটু খেয়াল করব, বাংলা সাল এবং বাংলা তারিখ দুইটা একটু খেয়াল করব। আচ্ছা, পরবর্তী তথ্য একটু খেয়াল করব আমরা। পরবর্তী তথ্য, প্রবন্ধ গ্রন্থ। তার কিন্তু অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ রয়েছে। এই প্রবন্ধ গ্রন্থ মনে রাখবো: তেল নুন লোকরি, বীরবলের হালখাতা, নানা কথা আমাদের শিক্ষা, রায়তের কথা, নানা চর্চা, আত্মকথা, প্রবন্ধ সংগ্রহ, এই সবগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। তো মেইনলি বীরবল সম্পর্কে বা প্রমোদ চৌধুরী সম্পর্কে তার প্রবন্ধ যে গ্রন্থগুলো রয়েছে, প্রবন্ধ গ্রন্থগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা অন্যান্য বিষয়গুলো দেখব, বাট এই প্রবন্ধ গ্রন্থগুলো বিশেষ করে তেল নুন লোকরি, এটা একটা, বীরবলের হালখাতা, রায়তের কথা, এই কয়েকটা বিষয় একটু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী একটু খেয়াল করি। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কি সনেট 50, তারপর হচ্ছে কি রয়েছে পদচারণ, তারপর চারিয়ারি কথা, আহুতি, নীললোহিত ও গল্প সংগ্রহ। হ্যাঁ, চারিয়ারি কথা, এটা কি তার হচ্ছে গল্প গ্রন্থ, এটা একটু মনে রাখবো। আচ্ছা, পরবর্তী তথ্য একটু খেয়াল করি। পরবর্তী হচ্ছে বিখ্যাত প্রবন্ধ, অর্থাৎ তার যে প্রবন্ধগুলো রয়েছে, প্রবন্ধগুলোর মধ্যে বিখ্যাত আসলে কোনগুলো সেগুলো একটু খেয়াল করি। যৌবনের দাও রাজটিকা, তারপর কি বই পড়া, সাহিত্য খেলা, কথার কথা, হাল কথা, তারপর কি বইয়ের ব্যবসা, বীরবলের চিঠি এবং কি বর্ষার কথা, অনেকগুলোই তার প্রবন্ধ রয়েছে। বাট এই প্রবন্ধগুলো আমরা একটু আলাদাভাবে মনে রাখবো, কেননা এগুলো থেকেই নর্মালি পরীক্ষায় যদি আসে, এর বাইরে আশা করি আসবে না। ঠিক আছে, এর বাইরে আশা করি আসবে না। জাস্ট এগুলো আমরা মুখস্থ করবো না, আমরা জাস্ট একটু রিডিং পড়বো। ঠিক আছে, আমরা জাস্ট রিডিং পড়বো। আপনি যদি মুখস্থ করতে চান বাচ্চাদের মতো, সেক্ষেত্রে কিন্তু এগুলো মনে থাকবে না। তো আপনার উচিত হবে আপনি এই স্লাইড হোক বা আপনার কাছে যে বইটা থাকুক না কেন, সেই বই দেখে বারবার একটু পড়বেন, বারবার পড়ে প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন যে মোটামুটি আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, এখন পরবর্তী একটু বিষয় খেয়াল করব। সাহিত্যের চাবুক, টিকা ও টিপ্পনী, এই সবগুলোই হচ্ছে তার বিখ্যাত প্রবন্ধ। তো এগুলো আমরা মনে রাখবো। এখন পরবর্তী কিছু তথ্য খেয়াল করি, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই যে বীরবলের হালখাতা, এটা কিন্তু বাংলা সাহিত্যের চলিত রীতির প্রথম গদ্য রচনা হচ্ছে কি বীরবলের হালখাতা, এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল। এবং এখানে মোট 30টি প্রবন্ধ রয়েছে। তো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছিল কি প্রমোদ চৌধুরীর শ্বশুর ছিলেন, অর্থাৎ চাচা শ্বশুর ছিলেন, সুতরাং তাকে কিন্তু প্রমোদ চৌধুরী সাহিত্যিকভাবেই তো পরিচিত ছিলই, তাদের একটা আত্মীয় সম্পর্কও ছিল, তো তাকে কিন্তু এটা উৎসর্গ করা হয়েছিল। ওকে, আর চারিয়ারি কথা, এটা যদি বলা হয়, এটা মূলত 4টা বন্ধুর বিয়োগান্ত প্রেম কাহিনী নিয়ে বিখ্যাত গল্পগ্রন্থ চারিয়ারি কথা। তো এই নায়িকারা কারা ছিলেন? এই নায়িকারা ছিলেন ইউরোপীয়, অর্থাৎ প্রথম নায়িকা ছিলেন একজন উন্মাদ, দ্বিতীয় নায়িকা ছিলেন চোর, তৃতীয় নায়িকা ছিলেন কি প্রতারক, এবং চতুর্থ নায়িকার মৃত্যুর পর তার প্রেম প্রকাশ করেছে। নর্মালি এগুলো একটু মাথায় রাখবেন, যদিও এগুলো ডিপলি থেকে চারিয়ারি কথা থেকে এতটা আসে না, তারপরেও আমরা একটু মনে রাখবো বা একটু জানিয়ে রাখলাম। এই ওকে, তো সাহিত্য খেলা প্রবন্ধে একজন ফরাসি ভাস্করের কথা বলা হয়েছে। সে ফরাসি ভাস্কর একটু দেখবো। সাহিত্য খেলা প্রবন্ধে রোদা একজন ফরাসি ভাস্কর। তো অনেক সময় পরীক্ষা আসে তিনি কি ভাস্কর, বা এটা হচ্ছে কি ফরাসি ভাস্কর।
পরবর্তী তথ্য হচ্ছে সবুজপত্র বাংলা সাহিত্য চর্চায় চলিত ভাষারীতির প্রবর্তনে এবং বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক জীবনের বৈচিত্র্য ও রূপান্তর সাধনে কিন্তু সবুজপত্র পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই সবুজপত্র পত্রিকাও কিন্তু সম্পাদনা করেছেন কে? প্রমোদ চৌধুরী। তার বিখ্যাত উক্তির কথা যদি বলা হয়, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা যে অনেক সময় কিন্তু আমরা উক্তি আসতে দেখি বা বিভিন্ন লাইন দেয়া থাকে। হ্যাঁ, তো এই প্রমোদ চৌধুরী লাইনের মধ্যে যেগুলো উক্তি রয়েছে বা উক্তির মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা কিন্তু বই পড়া প্রবন্ধের বা বই পড়া থেকে নেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে যে ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, আর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। সাহিত্য খেলা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কাব্যজগতের যার নাম আনন্দ তারই নাম বেদনা, এটাও সাহিত্য খেলা। আর সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কি? আনন্দ দেয়া, কারো মনোরঞ্জন করা নয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। অনুশীলন পর্বে একটু খেয়াল করি, 35তম বিসিএসের একটা প্রশ্ন ছিল। 35তম বিসিএসের একটা প্রশ্ন ছিল যে তেন নুন লোকরি কার রচিত? প্রমোদ চৌধুরী। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তেন নুন লোকরি, তারপর কি বীরবলের হালখাতা, রাওয়াতের কথা। তো এই সবগুলো বিষয় কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব, রিডিং করবো, তাহলে কিন্তু মনে থাকবে। তো এটা কার রচিত গ্রন্থ আমরা জানলাম? প্রমোদ চৌধুরী। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে? বই পড়া। এটা কি? বই পড়া হচ্ছে একটা প্রবন্ধ। এটা কার লেখা? এই লেখাটি কে লিখেছেন? বই পড়া লিখেছেন হচ্ছে কি? প্রমোদ চৌধুরী। বই পড়া লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী। তারপরে তথ্য রয়েছে কি? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তকও কিন্তু ছিলেন কে? প্রমোদ চৌধুরী। এটা কিন্তু বিগত নিবন্ধনের একটা প্রশ্ন ছিল, বিগত নিবন্ধনের প্রশ্ন। ওকে, তো এখন আমরা দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানবো, যে বিষয়গুলো আসলে পরীক্ষার জন্য পড়তে হবে। তো একটু খেয়াল করি তার নাম এবং ছদ্মনাম। তার নাম আমরা জানি, ছদ্মনাম হচ্ছে কি? শ্রীকান্ত অনিলা দেবী। উপাধির কথা যদি বলা হয় অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথা, শরৎচন্দ্রকে বলা হয় হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। তার জন্ম কত সালে? 1876 সালের পশ্চিমবঙ্গের বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 1876 সালের 15 সেপ্টেম্বর। এই তারিখটাও আমরা মনে রাখবো, এই তারিখটাও আমরা অনেক সময় আসতে দেখি। 1876 সালে। এবং মারা যায় কত সালে? 1938 সালে। তিনি 16 জানুয়ারি কলকাতায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। তার কর্মজীবন হচ্ছে 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। পরে হচ্ছে সঙ্গীতজ্ঞ হিসেবে কিন্তু খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। ওকে, তো জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন, বর্মা মল্লিক অর্থাৎ মায়ানমারে গিয়েছিলেন। তিনি কিন্তু নিজের জীবনের নানা অভিজ্ঞতা এবং বিচিত্র সব মানুষের চরিত্র ফুটে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে। তো এই বিষয়গুলো মোটামুটি তার জীবনের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে, তিনি কর্মজীবনে কি করতেন, কোথায় গিয়েছিলেন, এই বিষয়গুলো দেওয়া রয়েছে। আর পুরস্কারটা একটু মনে রাখবো আলাদাভাবে, যে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক দেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে 1936 সালে ডিলিট ডিগ্রি প্রদান করেন। এবং স্বাক্ষরবিহীনভাবে প্রেরিত মন্দির গল্পের জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন হচ্ছে 1903 সালে। অর্থাৎ মন্দির, এটা কিন্তু আসে যে তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন কোন গল্পের জন্য? অ্যান্সার হচ্ছে মন্দির নামে যে গল্প রয়েছে সেই মন্দির গল্পের জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেন। এবং সালটাও আমরা মনে রাখবো, 1903 সাল। 1903 সাল ডিলিট ডিগ্রি লাভ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে 1936 সালে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ কি? লিটারেচার। ডিলিট, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। ডিলিটের সংক্ষিপ্ত যদি বলা হয় ডিলিট, LITT। এখানে সংক্ষেপে লিটারেচারের সংক্ষিপ্ত হচ্ছে LITT। অর্থাৎ বাংলা সাহিত্যে কিন্তু তাদেরকে সম্মাননা বা সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয় 1936 সালে। ঠিক আছে, এটা একটা ডিগ্রির নাম। ঠিক আছে, ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ বাংলা সাহিত্যে লিটারেচার। ডিলিটের এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার। অর্থাৎ ডক্টরেট ডিগ্রি করে না অনেক সময়, যে ডক্টরেট ডিগ্রি সাহিত্যে ডক্টরেট করে, তো এইটাই মূলত এখানে বলা হয়েছে। যাই হোক, তো আমরা একটু খেয়াল করি পরবর্তী তথ্য একটু খেয়াল করি। তার উল্লেখযোগ্য যে সাহিত্যকর্ম, এখন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে সব থেকে বেশি যেগুলো আসে সেটা হচ্ছে উপন্যাস। উপন্যাস থেকে, শরৎচন্দ্রের উপন্যাস থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। দেখি একটু
বড় দিদি, বিরাজ বউ, পরিণীতা, পণ্ডিত মশাই, এখানে অনেকগুলো উপন্যাস রয়েছে। তারপর কি গৃহদাহ, তারপর কি দেনা পাওনা, বামুনের মেয়ে, নববিধান, পথের দাবি, বিপ্রদাস, শেষ প্রশ্ন, শেষের পরিচয়, এই সবগুলোই হচ্ছে তার উপন্যাস এবং খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, যেগুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং উপন্যাসগুলো আমরা মনে রাখবো, বারবার রিডিং করবো, তাহলে কিন্তু এগুলো মনে থাকবে। আর নাটকের কথা যদি বলা হয়, ষোড়শী, রমা, বিজয়া, এই তিনটা নাটকটা আমরা বেশি মনে রাখবো। প্রবন্ধ হচ্ছে নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য। আর মন্দির সম্পর্কে আমরা জানলাম একটু আগে যে এই মন্দির ছোট গল্পের জন্য বা গল্পের জন্য তিনি কিন্তু কুন্তলিন পুরস্কার লাভ করেছেন কত সালে? 1903 সালে। ঠিক আছে। তারপর আর গল্পের মধ্যে হচ্ছে কি বিন্দুর ছেলে, ছবি, স্বামী, মহেশ বিলাসী, হ্যাঁ মহেশ বিলাসী, এগুলো গুরুত্বপূর্ণ। মহেশ বিলাসী, মেজদিতি, রামের সুমতি, মামলার ফল, এই সবগুলো তার হচ্ছে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত গল্প। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবো। আর চিত্রকর্ম হচ্ছে শুধু একটাই রয়েছে, মহাশ্বেতা। চিত্রকর্ম, শরৎচন্দ্রের চিত্রকর্মের কথা যদি বলা হয়, মহাশ্বেতা, এটা একটু মনে রাখবো। তার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তিনি মাঝে মাঝে অনেকগুলোই ছদ্মনাম ব্যবহার করতেন বা অনেকগুলোই কিন্তু তিনি কি করতেন, অনেকগুলোই তিনি ছদ্মনামে লিখতেন। তার মধ্যে কি কি রয়েছে গুরুত্বপূর্ণ? তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করি তিনি কিন্তু মেয়েদের নামে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদিও একজন কি ছেলে, বাট তিনি কিন্তু নারীদের নামে কিন্তু তার ছদ্মনাম ব্যবহার করতেন। ঠিক আছে, বিশেষ করে খেয়াল করি অনিলা দেবী একটা মেয়ের নাম, তারপর কি অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, হ্যাঁ এগুলো কিন্তু একটা নারীর নাম। তারপর কি পরশুরাম, পরশুরাম নামে কিন্তু রাজশেখর বসুরও ছদ্মনাম। হ্যাঁ পরশুরাম ছদ্মনাম হচ্ছে দুইজন সম্পর্কে যায়, অর্থাৎ পরশুরাম শরৎচন্দ্র এবং একই সাথে কি রাজশেখর বসুরও ছদ্মনাম। তারপর রয়েছে শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনামও কিন্তু তিনি লিখতেন। আচ্ছা, 5 ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন 2 নাম্বার। ঠিক আছে, তিনি দ্বিতীয় ছিলেন। তার ডাকনাম ছিল ন্যাড়া। এই ন্যাড়া গল্পটা বা তার যে ডাকনাম ন্যাড়া, এটা কিন্তু মূলত আমরা দেখতে পাই কোথায়, বিলাসী গল্পের কিন্তু একটা চরিত্রের নামও কিন্তু ন্যাড়া। তার কিন্তু একটা ছোট গল্পের নাম হচ্ছে বিলাসী। তো এই ছোট গল্প যে বিলাসী, সেই বিলাসীর একটা চরিত্র হচ্ছে কি ন্যাড়া। তো দারিদ্র্যের কারণে পিতা মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে কিন্তু ভাগলপুরে শ্বশুর বাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল। ঠিক আছে, এই তথ্যটা মনে রাখবো। আর শরৎচন্দ্রের প্রথম রচনা হচ্ছে 1903 সালে মন্দির, গল্পটি কুন্তলিন পুরস্কার প্রাপ্ত। এই তথ্যটাই আমরা আলাদাভাবে মনে রাখবো, যদি একটু আগে বলেছি তারপরও এই তথ্যটা মনে রাখবো। পরবর্তী তথ্য একটু খেয়াল করি। পরবর্তী তথ্য একটু খেয়াল করি। পরবর্তী তথ্য হচ্ছে মাত্র বিয়োগের কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরম অর্থকষ্টে নিপতিত হন এবং 1903 সালে ভাগ্য অন্বেষণের জন্য তিনি মায়ানমারে গমন করেন এবং 1916 সালে নিয়মিত সাহিত্য চর্চা শুরু করেছিলেন। আচ্ছা, তো এখন তার বড় দিদি একটু খেয়াল করি। বড় দিদি হচ্ছে কি তার প্রথম উপন্যাস, শরৎচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি, যা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যেটা কিনা 10টি অনুচ্ছেদ ছিল এবং এই মাধবীর নাম ছিল হচ্ছে কি বড় দিদি। অর্থাৎ এই বড় দিদি উপন্যাসের নাম এবং একই সাথে কি বড় দিদিটা হচ্ছে কি মাধবীর নামে ছিল না, মাধবীর নাম হলো। ওকে, তো শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস। তাহলে শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাসের কথা যদি বলা হয়, শ্রীকান্ত এটা 4 খণ্ডে রচিত। ঠিক আছে, শ্রীকান্ত হচ্ছে 4 খণ্ডে রচিত এবং আত্মজৈবনিক উপন্যাস বলা হয়। এই উপন্যাসে শ্রীকান্ত শর্মা ছদ্মনাম কিন্তু ব্যবহার করেছেন। তিনি শ্রীকান্ত শর্মা নামে ছদ্মনাম ব্যবহার করেছেন। এবং কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র বলা হয়। এই তথ্যটা মনে রাখবো। ইন্দ্রনাথ শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? ইন্দ্রনাথকে বলা হয় হচ্ছে শ্রেষ্ঠ কিশোর চরিত্র এবং 4টি খণ্ডে লিখেছেন, আমরা একটু আগে জেনেছি। ওকে, পরবর্তী তথ্য হচ্ছে কি গৃহদাহ হচ্ছে কি শরৎচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাস। এটি প্রথমে মাসিক ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। উপন্যাসের 2 পুরুষ চরিত্র হচ্ছে কি মহিম ও সুরেশের প্রতি নায়িকা অচলার আকর্ষণ এবং বিকর্ষণী হচ্ছে মূল বিষয় ছিল। পথের দাবি শরৎচন্দ্রের রচিত একটি রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি? পথের দাবি, এটা একটু মনে রাখবো আলাদাভাবে। এবং স্বদেশী বিপ্লবীদের উদ্দীপনামূলক উপন্যাস এটি। পথের দাবি হচ্ছে শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। এটা আমরা এভাবে মনে রাখতে পারি। রাজনৈতিক বলে কি, মানে রাজনৈতিক বলতে আসলে কি বুঝি? মানুষ কিন্তু রাজপথে কিন্তু আন্দোলন করে, সংগ্রাম করে। তো আমরা এভাবে মনে রাখতে পারি পথের দাবি।
যেহেতু তাদের দাবি, মানুষের দাবি, জনমানুষের দাবি, এটা কিন্তু রাজপথেই মানুষ আন্দোলনের মাধ্যমে আদায় করে নেয়। তো পথের দাবি এরকম ভাবে আমরা মনে রাখতে পারি, পথের দাবি হচ্ছে শরৎচন্দ্রের একটা রাজনৈতিক উপন্যাস। তারপর শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশ হয় হচ্ছে শুভদা উপন্যাস। তার একটা উপন্যাস নাম জানলাম শুভদা, যেটা কিনা আসলে মৃত্যুর পর প্রকাশিত হয়, এবং শেষের পরিচয় তার রচিত শেষ উপন্যাস, যা তিনি শেষ করে যেতে পারেননি। বাকি অংশ রাধারানী দেবী কর্তৃক রচিত হয় এবং ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে সেটা প্রকাশিত হয়েছিল। তার পরবর্তীতে রয়েছে বিপ্রদাস উপন্যাসটি শরৎচন্দ্রের জীবিত থাকাকালীন সময় প্রকাশিত শেষ উপন্যাস। এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিপ্রদাস এটা হচ্ছে তার শেষ উপন্যাস, ঠিক আছে। এখন পরবর্তী তথ্য হচ্ছে দেনা পাওনা। দেনা পাওনা সম্পর্কে একটু জানবো। দেনা পাওনা হচ্ছে উপন্যাসের আলোকে শরৎচন্দ্রের ষোড়শী নামের নাটকটি নাট্যায়িত হয় এবং এই উপন্যাসের বিখ্যাত চরিত্র জীবনানন্দ ও ষোড়শী। পল্লী সমাস উপন্যাসটি কিন্তু 1915 সালে ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাসের নাট্যরূপ নাটক দাম হচ্ছে কি রমা নাটকে, এবং উপন্যাসের চরিত্র হচ্ছে কি রমা, রমেশ। এগুলো একটু মনে রাখবো, এই চরিত্রগুলো একটু মনে রাখবো। তারপর দত্তা উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসের নাট্যরূপ বিজয়া নাটক, এবং চরিত্রগুলো আমরা একটু খেয়াল করব। তারপর বিরাজ বউ উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং এই উপন্যাসে সুন্দরী বিরাজ বউয়ের নানাবিধ সমস্যা তুলে ধরা হয়েছে এবং এই উপন্যাসটির নাট্যরূপ দেন বিরাজ বউ নাটকে। আচ্ছা, পরবর্তী তথ্য একটু খেয়াল করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঠশালায় সহপাঠী কাশীনাথের নামে কাশীনাথ গল্পটি 17 বছর বয়সে লেখে। হ্যাঁ, কাশীনাথ গল্পটি কত বছর বয়সে লেখেন? 17 বছর বয়সে লেখেন। এবং এছাড়াও তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলো, এগুলো একটু দেখবো আমরা, এগুলো খেয়াল করি। বিলাসী সতী, এগুলো কিন্তু আমরা আগের স্লাইডে দেখেছি। তো আচ্ছা, অনুশীলনগুলো একটু খেয়াল করি যে পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? আমরা এখনই জানলাম পথের দাবি উপন্যাসটা হচ্ছে কি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আমরা জেনেছি কি পথের দাবি হচ্ছে যেহেতু মানুষ তাদের কি অধিকার আদায়ের জন্য তারা যে শোষণ নির্যাতিত হয়, সেই নির্যাতিত নিষ্পীড়িত এই শোষণ থেকে বাঁচার জন্য কি করে মানুষ আন্দোলন করে, রাজপথে আন্দোলন করে। হ্যাঁ, তো এই যে রাজপথে আন্দোলন করা পথের দাবি, অর্থাৎ পথেই কিন্তু মানুষের আন্দোলনের মাধ্যমে, দাবির মাধ্যমে কিন্তু তাদের ন্যায্য অধিকার বা তাদের যে বঞ্চিত করা হয় অধিকার থেকে, সেই অধিকারগুলো কিন্তু মানুষ আদায় করে নেয়। তো যাই হোক, এটা হচ্ছে পথের দাবি উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস। এটা কিন্তু ছিল রাজনৈতিক উপন্যাস। আর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের কিন্তু যে জন্ম মৃত্যু যদি বলা হয় কোথায়, দেবানন্দপুর গ্রামে, মনে আছে 1876 সালে, এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1938 সালে। জন্মগ্রহণ 1876 এবং মৃত্যু 1938, অর্থাৎ ক নাম্বার এটার অ্যান্সার। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? এটা আসছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও কিন্তু আসছে, এটা 2007 সালে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা হচ্ছে শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্রের। এখানে কিন্তু উপন্যাসগুলো দেবদাস, শ্রীকান্ত চরিত্রহীন সবগুলোই কিন্তু শরৎচন্দ্রেরই উপন্যাস, কিন্তু শ্রেষ্ঠ রচনা বলা হয়েছে সেটা হচ্ছে শ্রীকান্ত। এটা কিন্তু 4 খণ্ডে রচনা করা হয়েছিল, ঠিক আছে, 4 খণ্ডে রচনা করা হয়েছিল। পরবর্তীতে সুফিয়া কামাল সম্পর্কে আমরা জানবো। সুফিয়া কামাল হচ্ছে জননী সাহসিকা, তাই না, জননী সাহসিকা এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হচ্ছে কে? সুফিয়া কামাল। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে এবং মৃত্যুবরণ করেন কত সালে? মৃত্যুবরণ করেন 1999 সালে। অর্থাৎ আমরা এটা মনে রাখতে পারি তিনি 1911 এবং 1999। একটু খেয়াল করি, এখানে 2টা 1 2টা 9, দুইটাই কিন্তু একটু একই ডিজিট, এটা আমরা মনে রাখতে পারি। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে রাহাত মঞ্জিলে, ঠিক আছে। আর মৃত্যুবরণ করেন 1999 সালে 20 নভেম্বর ঢাকার মহিষানারে মৃত্যুবরণ করেছেন। তো জন্ম মৃত্যুটা একটু খেয়াল করি, দুইটাই একই ডিজিট, 1 1 এবং 9 9, অর্থাৎ 1911 1999। ওকে, কর্মজীবন শুরু করেছিলেন কলকাতা কর্পোরেশনের অধীনে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা
শুরু করেন এবং তিনি জন্মগ্রহণ করেন তার বাঙালি মুসলমান নারীদের গৃহবন্দী কাটাতে কি করেছিলেন, স্কুল কলেজে পড়ার সুযোগ ছিল না। আচ্ছা, এখানে নর্মালি যে বিষয়গুলো হয় অর্থাৎ তার সম্পর্কে, তার শিক্ষা জীবন সম্পর্কে একটু বলা রয়েছে, এগুলো জাস্ট আমরা একটু রিডিং করবো, জাস্ট মুখস্থ করার দরকার নেই, একটু রিডিং করবো। আর সম্মাননাগুলো একটু মুখস্থ করবো, এগুলা সম্মাননা। অর্থাৎ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান কত সালে, সালটাও আমরা মনে রাখবো, 1962 সালে। তারপর 21শে পদক কত সালে দেওয়া হয়, 1976 সালে। তো 21শে পদক বিজয়ী বাংলাদেশের প্রথম নারী, এটা কিন্তু আমরা আলাদাভাবে মনে রাখবো। 21শে পদক বিজয়ী বাংলাদেশি প্রথম নারী, হ্যাঁ, কে ছিলেন আমরা কিন্তু জানলাম। ওকে, বেগম রোকেয়া পদক কত সালে দেওয়া হয়, 1996 সালে। এবং স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় হচ্ছে 1997 সালে, অর্থাৎ তার মৃত্যুর 2 বছর আগে। তার মৃত্যুর 2 বছর আগে। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি, তার কাব্যগ্রন্থ, নর্মালি এখান থেকে কাব্যগ্রন্থটা বেশি আসে। সুফিয়া কামালের কাব্যগ্রন্থটাই মূলত পরীক্ষায় বেশি আসে। তার কাব্যগ্রন্থের মধ্যে কি কি রয়েছে, সাজের মায়া, এটা বেশি আসে। সাজের মায়া, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, এটাও গুরুত্বপূর্ণ। মৃত্তিকার ঘান, মোর জাদুদের সমাধি পড়ে, মায়া কাজল, এই তিনটা আমরা আলাদাভাবে বিশেষভাবে মনে রাখবো, কারণ এই তিনটার থেকে বেশি প্রশ্ন হয়, সবসময় পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, গল্প গ্রন্থের কথা যদি বলা হয়, কেয়ার কাটা। এবং ভ্রমণ কাহিনী মানে কি, সোভিয়েতের দিনগুলি। সোভিয়েতের দিনগুলি বলতে এটা মূলত আমরা জানি কি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো রাষ্ট্র তৈরি হয়েছে, তো ওই সময় তো আসলে সোভিয়েতের দিনগুলি। যাই হোক, ভ্রমণ কাহিনী অর্থাৎ সোভিয়েত বা রাশিয়ার যে দেশগুলো ছিল বা সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো, সেখানে ভ্রমণ কাহিনী অবলম্বনে কিন্তু এই সোভিয়েতের দিনগুলি লেখা হয়েছে। ওকে, আত্মজীবন হচ্ছে কি, এ কালে আমাদের কাল, স্মৃতিকথামূলক হচ্ছে 71-এর ডায়েরি। তারপর হচ্ছে কি, শিশুতোষ গ্রন্থ, ইতল বিতল ও নওল কি, কিশোরের দরবারে। তো এই ইতল বিতল, এখানে শিশুতোষের মধ্যে ইতল বিতলটা একটু বেশি পরীক্ষায় আসে, এই দুইটাই আসে, দুইটাই একটু মনে রাখবো আমরা। পরবর্তী তথ্য একটু খেয়াল করব। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তা কিন্তু আমরা জানলাম। তিনি আসলে প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবক, নারীবাদী ও কি নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। তো তার কবিতার মধ্যে কি, প্রেম, প্রকৃতি, ব্যক্তিগত অনুভূতি, বেদনা, সবগুলোই কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, পরবর্তীতে খেয়াল করি যে সুফিয়া কামাল একটা পরিষদ গঠন করেন, সেই পরিষদের নাম হচ্ছে মহিলা পরিষদ। এটার কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন এবং বর্তমানে এর নাম বাংলাদেশ মহিলা পরিষদ। আর তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন, অর্থাৎ তিনি বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন, বেগম পত্রিকার সম্পাদক ছিলেন, এবং একই সাথে কিন্তু প্রথম সম্পাদক ছিলেন বেগম পত্রিকার। এই তথ্যটা আমরা মনে রাখবো। এবং ভাষা আন্দোলনে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন 1952 সালে। পরবর্তী তথ্য হচ্ছে সুফিয়া কামাল ছিলেন রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতার রচয়িতা। বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি সুফিয়া কামাল, তিনি শিশুদের সংগঠন কচিকাচার মেলা প্রতিষ্ঠা করেন। কচিকাচার মেলা প্রতিষ্ঠা করেছেন কে, সুফিয়া কামাল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ম ছাত্রী হলে নামকরণ করা হয়েছে সুফিয়া কামালের নামে, অর্থাৎ বেগম সুফিয়া কামাল হল। সুফিয়া কামাল 1918 সালে কলকাতার রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং তার একান্ত প্রচেষ্টায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের নামকরণ করা হয়েছিল। ওকে, অনুশীলন পাঠের মধ্যে যদি বলি যে তাহার এই পরে মনে কি, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, ভুলিতে পারি না কোনো মতে, তাহার এই পরে মনে। আমরা কিন্তু দেখেছি যে বেগম সুফিয়া কামাল, তাই না? তো এইটা তাহার এই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সাজের মায়া। এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাজের মায়া। পরবর্তীতে নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থের মধ্যে আমরা একটু আগে জেনেছি কি, ইতল বিতল হচ্ছে তার শিশুতোষ গ্রন্থ। আর জননী সাহসিকা বলে পরিচিত ছিলেন কে, জননী সাহসিকা নামে পরিচিত ছিলেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল ছিলেন হচ্ছে জননী সাহসিকা বলে পরিচিতি লাভ করেছিলেন। আচ্ছা, পরবর্তীতে একটু খেয়াল করি, পরবর্তীতে ফরুক আহমেদ সম্পর্কে কি কি তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখব। ফরুক আহমেদ, তার নাম ছিল হচ্ছে কি, প্রকৃত নাম হচ্ছে সৈয়দ ফরুক আহমেদ, এবং ডাক নাম ছিল কি, তার ডাক নাম ছিল রমজান। এবং তিনি মুসলিম রেনেসার কবি, এটা কিন্তু আসে পরীক্ষায়। মুসলিম রেনেসার কবি কে ছিলেন, ফরুক আহমেদ। এবং জন্ম কত সাল, 1918 খ্রিস্টাব্দের
10ই জুন মাগুরার বা তৎকালীন যশোরের শ্রীরামপুর উপজেলার মাজাইল গ্রামে, এই গ্রামটাও কিন্তু পরীক্ষায় আসে, মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা সৈয়দ হাতম আলী এবং বেগম রওশন আক্তার হচ্ছে মায়ের নাম। তো এই বিষয়গুলো আমরা মনে রাখবো। এবং পরবর্তী তথ্য হচ্ছে কি, শিক্ষা জীবনের কথা যদি বলা হয়, তিনি খুলনা জেলা স্কুলে পড়েছিলেন এবং পরবর্তীতে রিপন কলেজ কলকাতাতে 1939 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং খুলনা জেলাতে তিনি মাধ্যমিক পাশ করেন। হ্যাঁ, তো এই তথ্যগুলো আমরা দেখবো, একটু রিডিং করে নেব। পরবর্তী তথ্য রয়েছে কর্মজীবন। তিনি কর্মজীবনে বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন। 43 সালে আইজি প্রিজন অফিসে কিন্তু চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। হ্যাঁ, তো তিনি এই বিষয়গুলো আমরা একটু রিডিং করবো, জাস্ট মুখস্থ না, জাস্ট একটু রিডিং করবো, তার কর্মজীবন সম্পর্কে আমরা একটু আইডিয়া পাবো। রিডিং করবো, মুখস্থ না, জাস্ট রিডিং। মুখস্থ করবো কোনটা, এগুলো একটু মুখস্থ করবো, সম্মাননা সালগুলো। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান কত সালে? 1960 সালে। আদমজী সাহিত্য পুরস্কার পান কত সালে? 1966 সালে। তারপর কি ইউনেস্কো পুরস্কার, 21 পদক, এই যে তাকে সম্মাননা বা পুরস্কার করা হয় বা পুরস্কৃত করা হয়, এই পুরস্কার বা সম্মাননার বিষয়গুলো আমরা সাল সহ একটু মনে রাখবো, কেননা এই সাল থেকেও কিন্তু অনেক সময় বা পুরস্কার থেকেও বা সম্মাননা থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষায় আমরা আসতে দেখি। এখন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, এই যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে কি কি রয়েছে? কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থগুলো একটু খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ। সাত সাগরের মাঝি, এটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। তারপর কি সিরাজাম মুনিরা, তারপর হাবিদা মরুর কাহিনী, সিন্দাবাদ, নতুন লেখা, মুহূর্তের কবিতা, এই সবগুলোই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিন্দাবাদ এবং হচ্ছে সাত সাগরের মাঝি, এটা বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা। ঠিক আছে। আর শিশুতোষ গ্রন্থের মধ্যে কি কি রয়েছে? পাখির বাসা, কি হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, কি ফুলের জলসা, চিড়িয়াখানা, এই সবগুলো আমরা মনে রাখবো। এবং কাব্য নাট্য হচ্ছে নফেল ও হাতেম, কাব্য নাট্যটা একটু মনে রাখবো, কাব্য নাট্য একটু মনে রাখবো। আর কাহিনী কাব্য হচ্ছে কি হাতেম তাই। আর বিখ্যাত কবিতার কথা যদি বলা হয়, সাত সাগরের মাঝি, এই সাত সাগরের মাঝি একই সাথে কাব্য এবং একই সাথে কবিতা, অর্থাৎ কয়েকটা কবিতা নিয়েই তো একটা কাব্যগ্রন্থ, তাই না? অর্থাৎ এই সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থেরই একটা কবিতা হচ্ছে সাত সাগরের মাঝি। তো এটাও কিন্তু তার বিখ্যাত কবিতা। তারপর রয়েছে কি পাঞ্জারি, সিন্দাবাদ, মেঘ বৃষ্টি আলোর দেশে। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা, যে কবিতাগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। তারপর সনের সংকলন হচ্ছে মুহূর্তের কবিতা এবং দিলরুবা, এই দিলরুবা, এইটাও একটু সনের সংকলনটা একটু আমরা আলাদাভাবে মনে রাখবো, কেননা এখান থেকেও পরীক্ষা হয়। তার আরো গুরুত্বপূর্ণ তথ্যের কথা যদি বলা হয়, কলকাতা কিন্তু দুর্ভিক্ষের পটভূমিতে কেন্দ্র করে ফরুক আহমেদ রচনা করেছিলেন একটা কবিতা, সেই কবিতার নাম হচ্ছে কি লাশ, সেই কবিতার নাম হচ্ছে লাশ কবিতা। তো এই কবিতাটির মাধ্যমে তিনি কবি হিসেবে প্রথম খ্যাতি অর্জন করেছিলেন। কোন কবিতার মাধ্যমে? লাশ কবিতার মাধ্যমে। এবং তিনি কিন্তু 1952 সালে রাষ্ট্রভাষার প্রশ্নে বাংলার পক্ষে, 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য, বিবৃতি এবং প্রদান করেন এবং কবিতা রচনা করেছিলেন। তো এটা আমরা একটু মনে রাখবো। আরেকটা তথ্য হচ্ছে কি 1967 সালে পাকিস্তান সরকার রেডিও এবং টেলিভিশনে রবীন্দ্র সঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করলে ফরুক আহমেদ এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। যাই হোক, এখন এটা একটু মনে করবো। 1937 সালে বুলবুল পত্রিকায় তার প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা হচ্ছে কি রাত্রি, এবং মাসিক মোহাম্মদী পত্রিকায় পাপ জন্ম কি করা হয়, কবিতাটি প্রকাশিত হয়। আরেকটা তথ্য হচ্ছে হাতেম তাই ফরুক আহমেদের রচিত কাহিনী কাব্য, এর জন্য তিনি 1966 সালে আদমজী পুরস্কার লাভ করেন। তাহলে তিনি আদমজী পুরস্কার লাভ করেন কত সালে? 1966 সালে। এবং কোন কবিতার জন্য বা কোন কাহিনী কাব্যের জন্য? এটা হচ্ছে হাতেম তাইর জন্য। হাতেম তাই যে কাহিনী কাব্য রয়েছে সেটার জন্য কিন্তু তিনি আদমজী পুরস্কার লাভ করেছিলেন 1966 সালে। সাত সাগরের মাঝে, এই সালটা গুরুত্বপূর্ণ, খুব সম্ভবত 47 কি 46তম বিসিএসে এটা প্রশ্ন ছিল, সাত সাগরের মাঝে এই সালটা আসছিল। এই কাব্যটি আসলে কত সালে প্রকাশিত হয়েছিল? 1944 সালে। এবং এখানে 19টি কবিতার সমন্বয় কিন্তু কবির প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্য। এবং বিখ্যাত উর্দু কবি আল্লামা ইকবালকে কিন্তু এই কাব্যটি উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, আল্লামা ইকবালকে উৎসর্গ করেছিলেন। তো সাত সাগরের মাঝি সম্পর্কে কত সালের কথা আমরা জানলাম? 1944। এবং আরও যে তথ্যগুলো রয়েছে, বিশেষ করে 19টি কবিতার সমন্বয়, এবং এটা উৎসর্গ করা হয়েছিল কাকে? উর্দু কবি আল্লামা ইকবালকে। এই তথ্যগুলো একটু মনে রাখবো, কেননা এখান থেকে প্রশ্ন আসলে এই তথ্যগুলোও গুরুত্বপূর্ণ। হয়তোবা কোনো এক সময় এই তথ্যগুলোও, বাকি তথ্যগুলোও কিন্তু কোনো এক সময় বিভিন্ন পরীক্ষায় চলে আসবে।
ওকে, তো সাত সাগরের মাঝি এবং পাঞ্জারি এ কাব্যর বিখ্যাত কবিতা। তাহলে পাঞ্জারি এবং সাত সাগরের মাঝি এই দুটো কিন্তু তার এই কাব্যর নামে কাব্যের হচ্ছে বিখ্যাত কবিতা। অর্থাৎ সাত সাগরের মাঝি একই সাথে কাব্যগ্রন্থ এবং একই সাথে তার কবিতা। পরবর্তী তথ্য হচ্ছে পাখির ভাষা ফরুক আহমেদের রচিত শিশুতোষ গ্রন্থ। পাখির ভাষা, পাখির ভাষা, তাই না, পাখির ভাষা। আচ্ছা, 1966 সালে ইউনেস্কো পুরস্কার পান। তাহলে আমরা পাখির ভাষা কবিতার জন্য কি পান বা শিশুতোষ গ্রন্থের জন্য কি পান? এটা হচ্ছে শিশুতোষ গ্রন্থ। হ্যাঁ, পাখির ভাষা হচ্ছে শিশুতোষ গ্রন্থ, এটার জন্য তিনি ইউনেস্কো পুরস্কার পান 1966 সালে। এবং এটা এই দুইটা তথ্য একটু মনে রাখবো। হ্যাঁ, 1966 সালে আদমজে পুরস্কার পান এবং 1966 সালে ইউনেস্কো পুরস্কার পান, দুইটাই। আদমজে পুরস্কার পান হচ্ছে হাতেম তাই কাহিনী কাব্যের জন্য এবং ইউনেস্কো পুরস্কার পান কি পাখির ভাষা শিশুতোষ গ্রন্থের জন্য। এই তথ্যগুলো আমরা আলাদাভাবে মনে রাখবো, এই দুইটা তথ্য। পরবর্তী তথ্য অনুশীলন। অনুশীলন অংশটা একটু খেয়াল করি যে ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? শ্রেষ্ঠ আমরা এখনই জানলাম ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম, সাল জানলাম, কত সাল? 1944 সাল। এবং কাকে উৎসর্গ করেছিলেন? আমরা কিন্তু দেখলাম উর্দু কবিকে, আল্লামা ইকবালকে। আমরা কিন্তু এই যে এখানে কিন্তু সবগুলো তথ্য দেওয়া রয়েছে, উর্দু কবি আল্লামা ইকবালকে কিন্তু তিনি এটি উৎসর্গ করেছিলেন। ওকে, তো তাহলে ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম আমরা জানলাম কি? সাত সাগরের মাঝি। পরবর্তী তথ্য হচ্ছে বাংলাদেশে ইসলামী রেনেসার কবি কাকে বলা হয়? সেম, ফরুক আহমেদ। রেনেসার কবি বলা হয় হচ্ছে ফরুক আহমেদ। ফরুক আহমেদের নফেল এবং হাতেম এটি কোন শ্রেণীর নাটক? কাব্যধর্মী নাটক। নফেল এবং হাতেম হচ্ছে কি? কাব্যধর্মী নাটক। পরবর্তী তথ্য একটু খেয়াল করব। পরবর্তী তথ্যের মধ্যে কি রয়েছে? রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে যদি বলা হয়, তিনি ছিলেন কি? মুসলিম নারী জাগরণের অগ্রদূত। মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং নারীবাদী লেখিকা ছিলেন, রাইট। এবং পরবর্তী তথ্য হচ্ছে সাখাওয়াত হোসেন 9 ডিসেম্বর 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি উত্তরবঙ্গের, অর্থাৎ উত্তরবঙ্গের একটা শহরের নাম হচ্ছে কি? রংপুর। তো এই রংপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 ডিসেম্বর 1880 সালে। তো তিনি কিন্তু জন্ম এবং মৃত্যু কিন্তু তার একই তারিখে, তাই না? তো 9 ডিসেম্বর তার জন্ম এবং একই তারিখটা কিন্তু 9 ডিসেম্বরই হবে, জন্ম এবং মৃত্যুর তারিখটা। ঠিক আছে, 1880 সাল রংপুর জেলায় কি করেছিলেন? পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো পরবর্তী তথ্য একটু খেয়াল করি। 1897 সালে 16 বছর বয়সে কিন্তু উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বি পত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিয়ের পর তিনি রোকেয়া খাতুনের সাথে স্বামীর নামটা জুড়িয়ে দেন, অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন যুক্ত করেন। তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন, তাই তাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়। কাকে? রোকেয়া সাখাওয়াত হোসেনকে। 1902 সালে তার প্রথম গল্প পিপাসা প্রকাশিত হয় নবপ্রভা পত্রিকায়। তার নাম অনুসারে কিন্তু একটা রোকেয়া হল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি সবাই, খুব কমন বিষয়। তারপর কি? তারপরে তথ্য রয়েছে 1909 সালে স্বামীর মৃত্যুর পর 10 সালে কিন্তু কলকাতা যান এবং ওখানে গিয়ে নারী মুক্তির লক্ষ্যে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেন এবং আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে কি মুসলিম ওকে, তো মুসলিম কি করেন? এই নামে মুসলিম মহিলা সমিতি তৈরি করেন কত সালে? 1916 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, 1922 খ্রিস্টাব্দে তিনি ডক্টর লুৎফর রহমান প্রতিষ্ঠিত নারী তীর্থের সভানেত্রী নিযুক্ত হন এবং পরবর্তী তথ্য 1927 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত বাংলায় নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। এবং পরবর্তীতে কি তার শেষ রচনা হচ্ছে কি? নারীর অধিকার, যেটা 8ই ডিসেম্বর রচনা করেন। এবং প্রতি বছর কি রোকেয়া দিবস পালন করা হয় কবে? 9 ডিসেম্বর হচ্ছে রোকেয়া দিবস পালন করা হয় এবং তিনি 9 ডিসেম্বর 1932 সালে মৃত্যুবরণ করেন। 9 ডিসেম্বর 1932 সালে মৃত্যুবরণ করেন। তো এখন আমরা কিন্তু দুইটা তথ্য একটু মাথায় রাখবো, খেয়াল করি। 1880, ঠিক আছে, 1880 জন্ম এবং মৃত্যু কত সালে? এবং মৃত্যু হচ্ছে 1932। এই মৃত্যু হচ্ছে 1932, অর্থাৎ 1932 এবং 1880 এই দুইটা তথ্য জন্ম মৃত্যু। আর তারিখটা কিন্তু দুইটা সেম, 9 ডিসেম্বর। এই জন্ম এবং মৃত্যুর তারিখ অনেক সময় পরীক্ষায় আসে একই তারিখ, অর্থাৎ জন্ম মৃত্যুর তারিখ হচ্ছে 9 ডিসেম্বর। এবং এই কারণে কিন্তু 9 ডিসেম্বর কি, যাক 9 ডিসেম্বর হচ্ছে রোকেয়া
দিবস হিসেবে পালন করা হয়। তার জন্ম বা মৃত্যুর তারিখের সাথে মিল রেখে এই 9 ডিসেম্বর কিন্তু রোকেয়া দিবস পালন করা হয়। তো প্রবন্ধের কথা যদি বলা হয়, মতিচুর, মতিচুর এটি লেখিকার রচিত প্রথম গ্রন্থ। প্রথম গ্রন্থ হচ্ছে মতিচুর এবং প্রথম খণ্ড 1904 সালে এবং দ্বিতীয় খণ্ড 1922 সালে প্রকাশিত হয় এবং প্রথম খণ্ডের মধ্যে 7টা প্রবন্ধ রয়েছে। কয়টি প্রবন্ধ? 7টা প্রবন্ধ। কিসের 7টা প্রবন্ধ? খেয়াল করি। প্রথম হচ্ছে পিপাসা, তারপর স্ত্রী জাতির অবনতি, 3 নম্বর নিরীহ বাঙালি, 4 নম্বর অর্ধাঙ্গী, 5 নম্বর সুগৃহিণী, 6 নম্বর বোরকা এবং 7 নম্বর হচ্ছে গৃহ। এই 7টি হচ্ছে তার প্রথম খণ্ডে 7টা যে প্রবন্ধ সেগুলো। তারপর ওই তথ্য হচ্ছে কি অবরোধ বাসিনী। অবরোধ বাসিনী হচ্ছে কি? এটি লেখিকার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ। এটা তার শ্রেষ্ঠ গ্রন্থ এবং একটি নকশাধর্মী গদ্য গ্রন্থ। নারীর অধিকার এটি লেখিকার রচিত শেষ রচনা। ঠিক আছে, এটা হচ্ছে তার শেষ রচনা। কোনটি? নারীর অধিকার, এটা হচ্ছে তার শেষ রচনা। এবং সুলতানাস ড্রেম হচ্ছে কি? নকশাধর্মী রূপক রচনা। পরবর্তীতে তিনি সুলতানার স্বপ্ন নামে বাংলা ভাষায় তা অনুবাদ করেছিলেন। এখন উপন্যাসের কথা যদি বলা হয়, উপন্যাস কি রয়েছে? পদ্মরাগ। বাঙালি নারী জাগরণের অগ্রদূতের নাম কি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি কিন্তু একমাত্র উপন্যাস পদ্মরাগ 1924 সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল। একমাত্র উপন্যাস হচ্ছে পদ্মরাগ, যেটা কিনা 1924 সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল। এই সবগুলো তথ্যই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা মনে রাখবো। অনুশীলন পাঠের মতো দেখি যে মুসলিম নারী জাগরণের কবিকে। মুসলিম নারী জাগরণের কবি হচ্ছে কে? বেগম রোকেয়া। পরবর্তীতে কি? বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়? বেগম রোকেয়ার জন্মস্থান হচ্ছে কোথায়? রংপুর জেলায়। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন রংপুর জেলায়। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে? প্রথম নারীবাদী লেখিকা কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এবার দেখো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে এবার জানবো। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কিন্তু যৌবনকালে অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন এবং কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন, সিরাজগঞ্জ জেলায় তার জন্ম। তিনি মাসিক নূর ও সাপ্তাহিক সুলতান পত্রিকা সম্পাদনা করেছিলেন। সম্পাদনা করেছিলেন কি? মাসিক নূর এবং সাপ্তাহিক সুলতান, এই দুইটা পত্রিকার সম্পাদনা করেন। তার উপাধি কি? স্বপ্নাতুর কবি। তো যদি বলা হয় স্বপ্নাতুর কবি কে ছিলেন? স্বপ্নাতুর কবি হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। তিনি কিন্তু একই সাথে কি ছিলেন? কবি, ঔপন্যাসিক এবং কৃষক নেতাও ছিলেন। তো এখন সিরাজগঞ্জে, সিরাজগঞ্জে জন্মগ্রহণ করার সাথে কিন্তু তার নামের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই যে সিরাজগঞ্জের সাথে কিন্তু সিরাজি নামের একটা মিল রয়েছে। তো তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নামের সাথে সিরাজি যুক্ত করা হয়। অর্থাৎ ইসমাইল হোসেন সিরাজি, তার যে সিরাজগঞ্জে জন্ম হয়েছিল সিরাজগঞ্জে, তো এই সিরাজগঞ্জের জেলার সাথে মিল করে তাকে কিন্তু ইসমাইল হোসেন সিরাজি বলা হয়। ওকে। আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম দিকের মুসলমান সাহিত্যিকদের তিনি অন্যতম ছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এই তথ্যটা একটু মনে রাখবো, যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে প্রথম কারাদণ্ড ভোগকারী উপমহাদেশের প্রথম সাহিত্যিক ছিলেন হচ্ছে কে? ইসমাইল হোসেন সিরাজি। এবং তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন 1931 সালে মৃত্যুবরণ করেছিলেন। ওকে, পরবর্তী তথ্য একটু খেয়াল করি। পরবর্তী তথ্য হচ্ছে উপন্যাস। তার যে উপন্যাসগুলো রয়েছে, তারাবাই, রায়নন্দিনী, নুরুদ্দিন, তারপর কি ফিরোজা বেগম, জাহানারা, বঙ্কিম দহিতা। পরবর্তী তথ্য ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে কি? তুরস্ক ভ্রমণ, এটা গুরুত্বপূর্ণ। তার ভ্রমণ কাহিনী হচ্ছে ইসমাইল হোসেন সিরাজের ভ্রমণ কাহিনী তুরস্ক ভ্রমণ। এবং তার কাব্যগ্রন্থের মধ্যে অনল প্রবাহ, আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, তারপর কি উদ্বোধন, নব উদ্দীপনা, স্পেন বিজয় কাব্য, এগুলো আমরা আলাদাভাবে মনে রাখবো এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঙ্গীত গ্রন্থের মধ্যে কি রয়েছে? সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি, এগুলো হচ্ছে তার সঙ্গীত গ্রন্থ। এবং প্রবন্ধের মধ্যে রয়েছে কি? তুর্কি, নারী জীবন, স্বজাতি, প্রেম, তারপর কি আদব কায়দার শিক্ষা, স্পেনীয় মুসলমান সভ্যতা, এগুলো হচ্ছে তার প্রবন্ধ। আচ্ছা, তারপর রয়েছে কি? সুচিন্তা, মহানগরী, কর্ডোবা। পত্রিকার কথা যদি বলা হয়, মাসিক নূর এবং সাপ্তাহিক সুলতান, এগুলোর কিন্তু তিনি সম্পাদনা করেছেন। অর্থাৎ মাসিক নূর এবং সাপ্তাহিক সুলতান পত্রিকার সম্পাদনাও কিন্তু তিনি করেছিলেন। তার আরো গুরুত্বপূর্ণ তথ্যের কথা যদি বলা হয়, অনল প্রবাহ, এটা কিন্তু তার কাব্যগ্রন্থ, তার প্রথম রচনা
যা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রচারের অভিযোগে তাকে 2 বছর তাকে কারাদণ্ড 1910 থেকে 1912 সাল পর্যন্ত তাকে অর্থাৎ 2 বছরের কারাদণ্ড দেয়া হয়। স্পেন বিজয় কাব্য হচ্ছে তার স্পেনের সম্রাট রড্রিকের সাথে মুসলিম বীর তারেকের সংগ্রাম কাহিনী নিয়ে কিন্তু এই রচিত মহাকাব্য। তো এই কাব্যের মাধ্যমে মুসলিমদের অভিজ্ঞ বীরত্বপূর্ণ ইতিহাস নতুন করে উপস্থাপন করা হয়েছে। তো স্পেন বিজয় এবং অনল প্রবাহ এই দুইটার যে তথ্যগুলো এগুলো একটু আমরা আলাদাভাবে মনে রাখবো, ঠিক আছে। এবং রায়নন্দিনী, পরবর্তী তথ্য হচ্ছে রায়নন্দিনী। খেয়াল করি রায়নন্দিনী হচ্ছে কি, রায়নন্দিনী এটা একটা কিসের নাম, এটা একটা কি, এটা হচ্ছে মূলত দুর্গেশ নন্দিনীর যে উপন্যাস ছিল। আমরা জানি যে দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত যে একটা উপন্যাস, নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। তো এই উপন্যাসের নায়ক ছিল কি একজন হিন্দু এবং নায়িকা ছিল একজন মুসলমান, অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের যে প্রেম ছিল, হ্যাঁ। তো দুই ধর্মের অবৈধ সম্পর্কের রচনার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে যান, ক্ষিপ্ত হয়ে একটা কি তার অপোজিটে তিনি রায়নন্দিনী নামে এটা রচনা করেন। তো এই রায়নন্দিনীর আবার নায়ক ছিলেন হচ্ছে মুসলিম এবং নায়িকা হচ্ছে হিন্দু, ঠিক এটার উল্টোটা। নায়ক হচ্ছে মুসলিম এবং নায়িকা হচ্ছে হিন্দু, ঠিক আছে। তো এটার উল্টোটা, অর্থাৎ এখানে নায়ক ছিল কে, এখানে নায়ক ছিল হচ্ছে হিন্দু। দুর্গেশ নন্দিনীর অপোজিটে কিন্তু রায়নন্দিনীর লেখা হয়। তো দুর্গেশ নন্দিনীর নায়ক হচ্ছে হিন্দু, নায়িকা মুসলমান। আর রায়নন্দিনীর হচ্ছে কি, নায়ক হচ্ছে মুসলিম, নায়িকাই হচ্ছে কি হিন্দু। তো এই উপন্যাসে তিনি দেখান হিন্দু নায়িকা কেদার রায়ের কন্যা স্বর্ণময় মুসলিম নায়ক ঈশা খার প্রেমেই পড়েননি, বরং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়েও করেছেন। তো রায়নন্দিনী উপন্যাস হিসেবে সফল না হলেও এটা হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে কিন্তু সফল ছিলেন। তো যাই হোক, এই তথ্যগুলো আমরা একটু জানবো এবং অনুশীলন পর্বে একটু খেয়াল করি। অনুশীলন পর্বের কথা যদি বলা হয় একটু খেয়াল করি। অনুশীলন পর্ব, অনল প্রবাহ রচনা করেন কে, আমরা খুবই ভালো জানলাম এখনই, ইসমাইল হোসেন সিরাজি। মোজাম্মেল হক ইয়াকুব, মনিরুজ্জামান। ইসমাইল হোসেন সিরাজি হচ্ছে অনল প্রবাহ। পরবর্তীতে হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের জন্মস্থান কোথায়, তার নামের মধ্যেই তার জন্মস্থান, অর্থাৎ সিরাজি, সিরাজগঞ্জের সাথে একটা মিল রয়েছে, তাই না, সিরাজগঞ্জ সিরাজি। তার পরবর্তীতে হচ্ছে স্পেন বিজয় কাব্যর রচয়িতা কি, স্পেন বিজয় কাব্যর রচয়িতা হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তো এই হচ্ছে আমাদের আজকের আধুনিক যুগের দ্বিতীয় পর্ব। তো আমরা আমাদের আরও একটি পর্ব রয়েছে আধুনিক যুগের, আমরা টোটালে 3টা ক্লাস নেব, সেটার কিন্তু ধারাবাহিকভাবে আমরা 2টা ক্লাস শেষ করেছি এবং পরবর্তীতে যে একটা ক্লাস থাকবে সেই একটা ক্লাস কিন্তু আমার পরবর্তীতে রুটিন অনুপাতে সেটা কিন্তু আমরা ক্লাসটা শেষ করব। তো যাই হোক, আপনারা আমাদের শেষ পর্যন্ত সাথে ছিলেন এটা বিশ্বাস করি এবং আমাদের ক্লাস করে উপকৃত হচ্ছেন বা উপকৃত হবেন। বিশেষ করে যারা এখন ক্লাস করেনি, আশা করি আমাদের ক্লাসগুলো করলে আপনারা এনটিআরসির প্রস্তুতির জন্য আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে, এটা বলে আমরা বিশ্বাস করি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।